দীপ এবার ইনকার মুখোশ বাড়ির সবার সামনে খুলে দিয়ে ইনকাকে উচিত শিক্ষা দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঝাঁপিকে বাড়ি নিয়ে আসলে তখন দীপের বাবা বলতে লাগলো, মা রে তোর উপর দিয়ে অনেক ধকল গেছে, বাড়িতে এসেছিস একটু বিশ্রাম কর, আর আমিও না একটু ফ্রেশ হয়ে আসি। আমারও আর ভালো লাগছে না। ভালোই ভালোই তুই বাড়ি ফিরে এসেছিস, কেন যে তুই আমাদেরকে না বলে সেখানে গিয়েছিস? ঝাঁপি তখন মনে মনে বলতে লাগলো, বাবা তোমাকে যে কি করে বলি, আমি কেন সেখানে গিয়েছিলাম? আমি তোমার ছেলেকে সেখানে হাতে নাতে ধরতে গিয়েছিলাম, সেটা তো আর বলতে পারছি না। তবে ভালোই হয়েছে সেখানে গিয়ে যা ঘটলো না। এরপরে দীপের বাবা একটা পত্রিকা এনে বলতে লাগলো, দেখ দেখ কাগজে তোর নামে কি লিখেছে, তোর সাহসিকতায় ইন্দ্রনগরে নাকি এই যে পাচারকারী দল তাদেরকে নাকি ধরতে পেরেছে। তখন ঝাঁপি খুব খুশি হয়ে যায়। আর এইদিকে দীপের কাকিমাও খুশি হয়ে যায়। অন্যদিকে কিন্তু দীপের মা কিছুতেই খুশি হয় না। তারপরে দীপের বাবা বলতে লাগলো, আমার না আর ভালো লাগছে না, আমি একটু ফ্রেশ হয়ে আসি। অন্যদিকে দেখা যায় চুন্নি কাসায় বলতে লাগলো, এ ঝাঁপি ঝাঁপি তোর এবার একটু ঘরে চল তো, ঘরে গিয়ে একটু রেস্ট করবি। অনেক ধকল গিয়েছে তোর উপর দিয়ে, আজকে তুই যদি না থাকতি কি যে হতো। আর তখনই হঠাৎ করে রনিত বলতে লাগলো, আপনি কি আমাকে দেখেও না দেখার ভান করছেন? এই কথা বলার সাথে সাথে তখন দীপের বাবা বলতে লাগলো, কি? আমি দেখেও না দেখার ভান করছি? তোমার সাথে না আমার কথা বলতে রুচিতে পাচ্ছে। এদিকে কাসাই বলতে লাগলো, আমাকে এবার বাড়ি চলে যেতে হবে। তখন ঝাঁপি বলতে লাগলো, হ্যাঁ বাড়ি তো যেতে হবে, তার আগে আমাদেরকেও তোমার সাথে যেতে হবে, টাকার ব্যবস্থা তো করতে হবে। এরপরে ঝাঁপির তারপরে কাসাইয়ের বাবা কাসাই সবাই চলে আসে কাসার শ্বশুর বাড়িতে। আর সেখানে এসে বলতে লাগলো, কাকাবাবু অনেক অপমান তো করেছিলেন আমাদের বাড়ির মেয়েকে নিয়ে। এবার না আপনাদের টাকা আপনাদেরকে ফেরত দিতে এসেছি। আপনারা শেষ পর্যন্ত আমাদের মেয়েটা কে কিন্তু চোর বলেছেন। এমনকি কাকিমা ওর গায়ে হাত পর্যন্ত তুলেছে। তারপরও আমরা কিচ্ছু বলিনি। আমরা টাকাটা নিয়ে এসেছি। তবে টাকাটা দেওয়ার আগে আপনারা যে কথা দিয়েছেন সেই কথাটা কিন্তু রাখতে হবে। তখন নীলুর বাবা বলতে লাগলো, কি? কি কথা? জাবেদ তখন বলতে লাগলো, কেন জেঠামশাই আপনি কি ভুলে গেছেন? আপনি তো বলেছিলেন যে আমরা যদি চুরি করে থাকি তাহলে এ আপনারা আমাদেরকে যা ইচ্ছে তাই করবেন। আর আমরা যদি চুরি না করি তাহলে আপনি ক্ষমা চাইবেন। তাহলে এখন ক্ষমাটা চান। যেহেতু কাসাই আপনার থেকে বয়সে ছোট, তাই আপনি জেঠুর কাছে বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবেন। আর কাসাইয়ের কাছে ক্ষমা চাইবো নীলুদার ভাই। আমি ঠিক কথা বলেছি তো? তখনই নীলুর বাবা বলতে লাগলো, না আমি কিছুতে ক্ষমা চাইতে পারব না। আমি শেষ পর্যন্ত দামোদর বাবুর কাছে ক্ষমা চাইবো সেটা হতে পারে না। কাসাই তখন বলতে লাগলো, কি? আপনারা কথা দিয়ে এখন কথার খেলাপ করছেন? নীলুর দাদা তখন বলতে লাগলো, বাবা একদম ক্ষমা চাইবেন না। আমরা কেন ক্ষমা চাইবো? আমাদের টাকা আমরা ফেরত পাবো, তাতে আমরা কেন ক্ষমা চাইবো? তখন চালাকি করে নীলুর বাবা অসুস্থতার ভান করে আর বলতে লাগলো, আমার না বুকে বড্ড ব্যথা করছে, বড্ড ব্যথা করছে। নীলু তখন বলতে লাগলো, ও বাবা তোমার কি হয়েছে হঠাৎ করে? কি হয়েছে? বুকে ব্যথা করছে? কই আগে তো সেই বুকে ব্যথা কখনো দেখিনি। তখন এই কথা শুনে নীলুর বাবা বলতে লাগলো, না এই গাধাটাকে নিয়ে না আর কিচ্ছু করা যাবে না। আমি কোথায় ওদের কাছে ক্ষমা চাইবো সেই জন্য অ্যাক্টিংটা করছি, সে সেটাও বুঝতে পারছে না। তখন বলতে লাগলো, এই তো এখানে, এখানে এতটাই ব্যথা করছে না? এদিকে জাপি তখন বলতে লাগলো, ওষুধ আমার কাছে আছে। আপনারা যেহেতু কথা দিয়ে কথা রাখতে পারছেন না, তাহলে আমিও এবার আমার ওষুধটা আপনাদেরকে দিয়ে দেব। তখন নীলুর বাবা বলতে লাগলো, কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? ও আমরা কি নাটক করছি? তখন জাফি বলতে লাগলো, হ্যাঁ, আপনারা তো কথা দিয়েছেন যেহেতু আপনার এখন প্রচণ্ড বুকে ব্যথা, তাহলে আমরা টাকাটা নিয়ে ফিরে চলে যাচ্ছি। আপনি যখন সুস্থ হবেন তখন না হয় আমরা টাকাটা আবার দিতে আসবো। কারণ এখন তো আপনি আর ক্ষমা চাইতে পারবেন না। আর হাত দিয়ে টাকাটাও নিতে পারবেন না। তখনই নীলুর বাবা আ অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে পড়ে আর বলতে লাগলো, আমি ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি। খবরদার তোমরা এখান থেকে যাবে না। আমাদের টাকাটা আমাদেরকে ফেরত দিয়ে দাও। এই বলে নীলুর বাবা ক্ষমা চায় দীপের বাবার কাছে আর বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দিন। এরপরে কাসাই বলতে লাগলো, এবার আপনার ছেলেকে বলুন ক্ষমা চাইতে কাসাইদের কাছে। কাসাইদিকে তো সে অনেক অপমান করেছে আমাদের বাড়ি বয়ে গিয়ে। তখন ও বলতে লাগলো, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও। তখনই দামোদরবাবু বলতে লাগলো, হ্যাঁ ক্ষমা তো করে দিয়েছি, তবে একটা কথা স্পষ্ট আপনাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছে, আমাদের বাড়ির মেয়ের প্রতি যদি আর কোনো অন্যায় হয় না, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আমাদের বাড়ির মেয়েটাকে নিয়ে আর কোনো কথা আমরা শুনতে চাই না। আর নীলু তোমাকেও বলছি, আমাদের বাড়ির মেয়েটাকে আগলে রেখো। এই বলে এরা যখন সেখান থেকে চলে যায়, নীলু তখন তার স্ত্রীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কাসাই
চলো তোমাকে তো অফিস যেতে হবে আর আমি অফিস যাওয়ার আগে তোমাকে সেখান থেকে নামিয়ে দিয়ে যাব। অন্যদিকে দেখা যায় বাড়িতে বসে বসে চা খাচ্ছে রনিত আর সেই মুহূর্তে তখন বাড়ি চলে আসে দামোদর বাবু। দামোদর বাবুকে দেখে তখন দীপ বলতে লাগলো, কি ব্যাপার, কি ব্যাপার, আপনি আমার সাথে কথা বলছেন না কেন? তখন দামোদর বাবু বলতে লাগলো, তোমার সাথে কথা বলতে না আমার রুচিতে পারছে, আমার ঘেন্না করছে। তখন বলতে লাগলো, ও আমার সাথে কথা বলতে আপনার রুচিতে বাজছে, আপনার ঘেন্না করছে? আপনার ভাই যে এই কুকীর্তিটা করেছিল তখন রুচিতে বাঁধেনি, তখন ঘেন্না করেনি? তখনই দীপ রেগে যায় আর বলতে লাগলো, খবরদার এভাবে কথা বলবে না, কথা বলতে না পারলে কথা বলবে না, বড়দেরকে সম্মান দিয়ে কথা বলবে। আর তখন সেই মুহূর্তে ইনকা নিজে চলে আসে আর ইনকার হাতে ব্যান্ডেজটা দেখে জাপি তখন বলতে লাগলো, ইনকা, আহ তোমার হাতে এটা কিসের চোট? তখন ইনকে বলতে লাগলো, সর্বনাশ, কারো চোখ পড়েনি কিন্তু ওর তো চোখটা পড়ে গেছে। তখন বলতে লাগলো, কেন? আমার হাতে কিসের চোট তোকে বলবো কেন? তখন বলতে লাগলো, না, তোমার হাতে এটা কিসের চোট লেগেছে, এর আগে আমার বিয়ের দিন তুমি কোথায় ছিলে? ইনকে তখন বলতে লাগলো, আমি যেখানে থাকি না কেন তোমাকে বলবো কেন, কেন তোমাকে বলবো? তখন ইনকে মনে মনে বলতে লাগলো, এবার আমি কি করব? ওরা তো দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ফেলেছে, এই ঝাঁপি থেকে আমি কিভাবে বাঁচবো? আর রনিত তখন বলতে লাগলো, এবার কি হবে, ইনকাকে কে বাঁচাবে এই জাপির হাত থেকে? তখন এই দীপের মা হঠাৎ করে এসে রেগে বলতে লাগলো, তুমি তুমি কেন ইনকাকে এভাবে অযথা প্রশ্ন করছো? কেন প্রশ্ন করছো? ইনকা, যাও তুমি ঘরে যাও, তোমার না সব সময় বাড়িতে একটা ঝামেলা সৃষ্টি করার দরকার, সেই জন্য তুমি ঝামেলা সৃষ্টি করো, যাও। আবে তখন বলতে লাগলো, কি বলছেন জেঠিমা আপনি, আমি ঝামেলা সৃষ্টি করছি? তখন এই দীপের মা বলতে লাগলো, হ্যাঁ তুমি তো, না হলে মেয়েটাকে কেন তুমি শুধু শুধু সন্দেহ করছো, মেয়েটা কি এমন করেছে বলো? তখন জাপিম বলতে লাগলো, "আমি ঝামেলা সৃষ্টি করছি? না, আপনি আমাকে কথা বলতে ছাড়েন না।" এদিকে ইনকা তখন বলতে লাগলো, "ভাগ্যিস জেঠিমা আমাকে বাঁচিয়ে দিয়েছে। না হলে আজকে যে কি হতো কিছুতেই এই দ্বীপের এ আর ঝাঁপির হাত থেকে আমি বাঁচতে পারতাম না।" তখন আম ঝাঁপির কে আরো দ্বীপের মা বলতে লাগলো, "খবরদার! তোমার না এসব বাড়াবাড়ি আমার আর ভালো লাগছে না। দেখতেই পাচ্ছ মেয়েটা এমনিতেও অসুস্থ।" ঝাঁপি তখন মিথ্যে কথা বলে। সে বলে সে নাকি পড়ে গিয়ে তার হাতে চোট লেগেছে। কিন্তু জাপির তখন সন্দেহ। জাপি তখন দীপকে বলতে লাগলো, "তোমার কি ২ এ ২ এ ৪ মিলছে না? আমার তো ২ এ ২ এ ৪ মিলে যাচ্ছে। তুমি ওই মিসকে কোন হাতে গুলি করেছিলে?" তখন দীপের মনে পড়ে দীপ বাঁ হাতে গুলি করেছে। তখনই বলতে লাগলো, "দেখতে পেয়েছো? ইনকারও কিন্তু চোটটা বাঁ হাতে।" তখনই বলতে লাগলো, "কি বলছো এসব?" তখন ঝাঁপি বলতে লাগলো, "আর ওইদিন যেদিন আমরা সেই জাল টাকাগুলি পুড়িয়ে দিয়েছিলাম, সেই দিনই কিন্তু ইনকার হাত আগুনে পুড়ে গিয়েছিল। তোমার কি তাতেও বুঝতে ফাঁকি রয়েছে? আমার তো মনে হচ্ছে এসব ২ দিয়ে ৪ হচ্ছে।" এদিকে ইনকা আর রনিত প্ল্যান করে কি করে জাপির এর সন্দেহটা অন্যদিকে মোড় ঘুরিয়ে দেওয়া যায় তার প্ল্যান করে ওরা দুজন বাড়ি থেকে বেরিয়ে যায়। আর ওরা বেরিয়ে কাঁসার শ্বশুরবাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে ওদের সাথে প্ল্যান করতে থাকে। এদিকে দীপ জাপিকে কথা দেয় যে ইনকাকে এবার সে হাতে নাতে ধরবে। ইনকা কোথায় গিয়েছে তারা ফলো করবে। আর ওদের ফলো করতে, করতে দেখা যায় ওরা কাঁসার শ্বশুরবাড়িতে গিয়ে এমন একটা প্ল্যান করে যে ননদের সাথে নাকি বাড়ির অজয়ের বিয়ে দিয়ে এই বাড়ির সমস্ত কিছু ধ্বংস করে দেবে। আর এই কথাটা শুনে দীপ তখন ইনকার চুলের মুঠি ধরে ইনকাকে উচিত শিক্ষা দিয়ে বাড়ির সবার সামনে ইনকার মুখোশ খুলে দেয়। আর বলতে লাগলো, "তুমি এতটা জঘন্য, এতটা নিচ কি করে হতে পারলে? কি করে এত বড় চক্রান্তটা করতে পারলে? শেষ পর্যন্ত নীলুদার বোনের সাথে অজয়ের বিয়ে দিয়ে আমাদের বাড়ির সবকিছু ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছো? তোমার মতো খারাপ মেয়ে না আমি আর একটাও দেখিনি।"